সকলে বাংলাদেশ, আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, সাথে আছে এমদাদ, এবং আমাদের সাথে দুজন অতিথি আছে। সকলে বাংলাদেশে সাধারণত আমরা যেটা করি যে ইতিবাচক গল্প আমরা জানি, সম্ভাবনার বাংলাদেশ, অনেক প্রতিভা বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পারি এবং সম্ভাবনাটা ছড়িয়ে দেই। আমাদের সাথে আজকে যে দুজন অতিথি আছেন, দুজন তরুণ লেখক আছেন আমাদের সাথে, আবু সাঈদ এবং আছেন নাদিরা ভাবনা। আবু সাঈদ সম্প্রতি কাজী নজরুল ইসলাম স্মৃতি পুরস্কার পেয়েছেন এবং তার পরিচয় হিসেবে তিনি একজন প্রাবন্ধিক, সম্পাদক, প্রকাশক, লেখালেখি করেন একেবারে শুরু থেকে। এবং নাদিরা ভাবনা তিনিও আসলে ট্রান্সলেটর, অনুবাদক এবং পাশাপাশি আরও কিছু কাজ করছেন। আমরা আপনাদের সবার ব্যাপারে জানতে চাই। আজকে শুভ সকাল, স্বাগত। শুভ সকাল। শুভ সকাল। যদি কবি মানুষকে দিয়ে শুরু করি, কবি মানুষের সকালটা আসলে কিভাবে শুরু হয়? হ্যাঁ, সকালটা শুরু হয় ঘুম থেকে ওঠার পরে কিছু হয়তো পড়া হলো, তারপর হয়তো অফিসে যাওয়ার জন্য। ওটাই জানতে চাচ্ছি যে ঘুমটা কখন ভাঙে? দুপুর 12টা? না না না, সকাল সকাল ঘুমটা ভেঙে যায় আমার। প্রায় সকাল 6টার আগেই ঘুম থেকে আমি উঠে পড়ি। তারপরে আমার নিত্যদিনে যে কাজগুলো থাকে সেগুলো আমি কাজ শুরু করি। আচ্ছা, তো ওইটি অনেক সময় জানার শখ থাকে, যারা শিল্পী মানুষ আছেন তারা হয়তো সকালে উঠে সঙ্গীত চর্চায় হয় না, তারা মুগ্ধ মানে ব্যস্ত হয়ে পড়েন। যিনি কবি আসলে, যার মানে হয় না কথাতে হয় না গান হয়, যার কথাতে সুর হয়, যার কথাতে আমাদের ভাবনা প্রকাশ পায়, আমাদের সাথে ভাবনাও আছেন, তো তিনি আসলে তার সকালটা কিভাবে শুরু করেন? তো তিনি আসলে আমাদেরই মতন সাধারণ মানুষ, প্রাত্যহিক জীবনের কাজ দিয়েই শুরু করেন। আপনি আপনার বিষয়টা একটু বলেন। শুভ সকাল আপনাদেরকে। শুভ সকাল। আমি আসলে কিছুটা স্পয়েলড। আগে যখন স্টুডেন্ট ছিলাম, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি ইংরেজি সাহিত্য। তো আমার ছিল মৈত্রী হল, কুয়েত মৈত্রী। ওখান থেকে ক্যাম্পাসে যেতে যেহেতু কিছুটা সময়ও লাগে, আমার ক্লাস থাকতো 8টায়, খুব ভোরবেলা যেতাম। বান্ধবী ছিল বর্ণালী তালুকদার, ও আমাকে নিয়ে যেত, সেজন্য সকালে ওঠা হতো। এরপর যখন ওই দায়টা চলে গেছে, আর আমি একটু যেমনটা বললেন, ভাবনা নামের মাঝেই একটা ব্যাপার আছে, একটু ভাবালুতাই বিশ্বাসী এবং চর্চাও করি। তো এখন একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়। উঠে আর আমি যেহেতু ফ্রিল্যান্সার, আমি ওভাবেই জীবনটা গুছিয়ে নিয়েছি যে আগে আমার আরাম হবে, আই উইল লিভ মাই লাইফ, দেন দ্য রেস্ট অফ দ্য থিংস। আর আমি মনে করি কাজ হচ্ছে প্যাশনের বাই প্রোডাক্ট। আমার প্যাশন আমি চর্চা করে যাই, কাজ হয়ে যাবে এর মাঝেই। আমি একটু গানও করি আবার, তো আমার দিন আসলে গান দিয়ে শুরু হয়। গান শুনি, একটু যোগা করি অনেক বছর ধরে। আপনার গানটা আসলে আমার মাথায় ছিল যে আপনাকে আমি এখানে রিকোয়েস্ট করব শোনাবার জন্য, তো সেটা শোয়ের কোন একটা ফাঁকে যদি আমাদের একটু সময় হয় তাহলে শুনে নেব। নাদিরা ভাবনার কাছে পরের প্রশ্নে যাওয়ার আগে, আপনার যদি কখনো বেশি সকালে উঠতে হয়, আপনি তখন যে বললেন না যে বর্ণালী তালুকদার আপনার যে আপনাকে এনশিওর করতো, হ্যাঁ, তার সাথে আপনার একটু করে নিতে হবে, সিং করে নিতে হবে। আচ্ছা, আলাদা টাইম জোনে থাকলেও হ্যাঁ আমরা, আপনি কিছু জানতে চাচ্ছিলেন? আমরা শুরু করতে পারি। সাইদ ভাই, আপনার ব্যাপারে আসি যে আপনি তরুণ লেখক, কাজী নজরুল ইসলাম স্মৃতি পুরস্কার পেয়েছেন 2024 সালে। আপনার অনেকগুলো বই দেখছি, কলকাতা থেকে যে পুরস্কার পেলেন, এবং দেখেছি ম্যাগাজিন দেখলাম। সো লেখালেখির শুরুটা কিভাবে হয়েছিল? লেখালেখির শুরুটা খুব ছোটবেলা থেকেই, মানে যদি বলা যায় তখন হয়তো ক্লাস 5-এ পড়ি এরকম। তো বিশেষ করে আমার এক চাচা সুলতান মাহমুদ, সে হচ্ছে শিল্প সাহিত্য এগুলো নিয়ে খুব তার আগ্রহ ছিল এবং তিনি নিজেও কবিতা লিখতেন। তখন থেকে তার সঙ্গে থাকার এবং তার সঙ্গে আমরা চলাফেরা করতে গিয়ে দেখা যায় যে বইয়ের প্রতি যে আগ্রহ, এই বই পড়তে পড়তে আসলে তখন থেকে লেখালেখির প্রতি একটা আগ্রহ তৈরি হয়। তো তখন থেকে মোটামুটি আমি লেখালেখি করি। তারপরে আমাদের উত্তর অঞ্চলে, আমি ঠাকুরগাঁয়ের বাসা, তো সেখানে একটা করতোয়া পত্রিকা বগুড়া থেকে বের হতো, এখানে সবুজ আসর নামে একটা নিয়মিত লেখা হতো, সেখানে আমার কবিতা লেখা প্রকাশিত হতো। তারপর আমার বড় আব্বা, উনি সাংবাদিকতা ছিলেন, তো সেই সুবাদেই হচ্ছে আসলে আমার লেখালেখির জায়গাটার তৈরি হওয়া আর কি। পারিবারিক একটা পরিবেশ আসলে সেখানে ছিল সব সময়। মানে এই পারিবারিক পরিবেশটা ছোটবেলা হয় কি রুনিয়া, আমি দেখেছি যে একইভাবে মানে আমার বড় ভাই কিংবা চাচারা যেটা করতেন, ওইটা অসচেতনভাবে ভেতরে চলে আসে, এবং ওই জিনিসটা পরবর্তী আর একটা শক্তিশালী ক্যারেক্টার না হলে
ওই জিনিসটা আসলে সারা সময় এটা চলতে থাকে, পুরো লাইফ পর্যন্ত এটা যায় আর কি। আমার মনে হয় যে এই প্রশ্নে যাওয়ার আগে আর পরে আপনি যে কাজী নজরুল ইসলাম স্মৃতি পুরস্কার যেটা আপনাকে দেয়া হলো এটা কলকাতা থেকে, এইটার ব্যাপারে যদি আরেকটু ডিটেইল আমাদেরকে বলেন। সেটা হলো যে নজরুলের প্রতি আমার আসলে অনেক ছোটবেলা, যেটা বললাম যে হ্যাঁ পড়াশোনার মাধ্যমে দিয়ে যাকতো। তো আমি কি করতাম তখন হচ্ছে আমার 3টা কবিকে আমি সবসময় আমার খাতাপত্র বিভিন্ন বইয়ে এবং আমার ঘরের আমি টাঙিয়ে রাখতাম, বিশেষ করে রবীন্দ্রনাথ, নজরুল এবং সুকান্তকে। তো এই 3 কবিকেই আমার মানে সেই ছোটবেলা থেকেই মানে খুব আগ্রহ। তখন থেকেই নজরুলের অনেক বই আসলে গ্রামে থাকার কালে দেখা যায় যে নজরুলের ছোটবেলার যে বইগুলো থাকে এগুলো খুব কম পড়া হয়, কিন্তু কঠিন কঠিন যে বইগুলো সেগুলোই মূলত সে সময় পড়া হয়েছিল। তারপরে নজরুল নিয়ে ঢাকায় বিভিন্ন সময় আসে। তো আমার একটা সংগঠন আছে, সেটা একটা মুক্ত আসর। তো আমরা করোনার সময় তার আগে থেকে আমি নজরুল নামে একটা প্রোগ্রাম করতাম, যেটাতে আসলে নজরুলকে নিয়ে আমরা গানে আমরা যতটুকু জানি, কিন্তু নজরুল সম্পর্কে আমরা খুব একটা জানি না। বিশেষ করে আমাদের প্রজন্ম হয়তো আমরা জানি যে কিছু বিদ্রোহী কবিতা জানলাম, বা হচ্ছে চল চল কবিতাটা আমরা জানলাম, কিন্তু কিছু কবিতা এবং গানের ভিতরে হয়তো আমাদের সীমাবদ্ধতা। তো এই জায়গাটা থেকে আমি চেষ্টা করলাম, বা আমরা কয়েক মিলে চেষ্টা করলাম যে আমরা যাতে নজরুলের যে এত দিক আছে, মানবিক দিক আছে, তো নজরুল একজন মানুষের জন্য যে কথাটা তিনি সারা জীবন বলে গেছেন, এই কথাগুলো অন্তত আমাদের প্রজন্মকে জানানো। তো এইটাই নিয়ে আমাদের একটা কার্যক্রম আমি নজরুল, তো সেটা শুরু হলো। তো এটা আমরা অনেকগুলো লাইভ প্রোগ্রাম করতাম এবং দেশে বিদেশে অনেক মানুষ এখানের সঙ্গে মানে অনেক যারা বোদ্ধা শ্রেণী এবং সাধারণ তরুণরাও মানে যারা নজরুল নিয়ে তাদের ভাবনাটা কি সেই নিয়ে এই কার্যক্রমটা আমরা বেশ অনেক দিন প্রতিদিনই চলতো, প্রায় 100-র উপরে আমরা পর্ব এটা সেটা করেছিলাম। আসলে কোথায় দেখা যাবে? এটা হচ্ছে আমাদের অনলাইনে মানে Online ফেসবুকে channel, একটা আচ্ছা, পেজ আচ্ছা, আছে যে সেখানে আমি আছে। নজরুল নামে। তো সেই জায়গাটা দেখা যায় এবং আমরাও প্রোগ্রাম অনলাইনে ছাড়াও আমরা অফলাইনেও মানে করে থাকি নজরুলের নিয়ে নানা রকম অনুষ্ঠান। তো এই কলকাতা থেকে যে পুরস্কারটা উদার আকাশ প্রকাশনী, তারা 25 বছরের উপরে তাদের প্রকাশনা এবং পত্রিকা বের করে থাকেন। তো তারা এটা প্রথমবারের মতন চালু করলো যে নজরুলকে নিয়ে যারা কাজ করেছেন বা লেখালেখি করছেন, গবেষণা করছেন, তো এদের ভিতরে দেয়া। তো তারা আমাকে আসলে সংগঠন হিসেবে, বিশেষ করে সাংগঠনিক এই নজরুলকে নিয়ে দীর্ঘ সময় ধরে কাজগুলো করা হচ্ছে, এইগুলোর জন্য মূলত তারা এই পুরস্কারটা আমাকে দিয়েছেন। বাহ। আসলে যে মানে অনেকদিন থেকে কাজ করলে আসলে এবং একটা সমাজে যদি কোথাও একটা মানে কন্ট্রিবিউশন থাকে এবং সেটা যখন স্বীকৃতিটা আসে তখন সেটা সত্যি আনন্দের। ভাবনার কাছে চলে আসতে চাই, বাইলিঙ্গুয়াল তো অনেকেই আছেন, কিন্তু ট্রান্সলেশনটা করা যে আমি ট্রান্সলেটর হব, এইটাকে প্রফেশনালি নেয়াটার সিদ্ধান্তটা কিভাবে আসলো? Never in my wildest dream I Okay. thought that I would be a translator. রাইটার তো অনেক পরের ব্যাপার। আমার যেটা হয়েছে যে এক ধরনের খেইহারা ছিলাম যে আমি কি করছি আমি জানি না, আমি জাস্ট পড়তে পছন্দ করতাম। আমার ঘরে অনেক বই ছিল আর নীলক্ষেত ইউনিভার্সিটির পাশে। তো আমার ইংরেজি সাহিত্যে ভর্তি হওয়ার পর যেটা হয়েছে, আমার কিছুটা স্বপ্নভঙ্গ হয়েছে। আমরা যেহেতু গ্রাম থেকে এসেছি, আমি ভেবেছিলাম যে আমি পটপট করে ইংরেজি বলবো, আমাকে সুন্দর গ্রামারগুলো আরও পলিশ করে দিবে, এরকম কিছু। তো ভর্তি হয়ে দেখি সবাই তো কোনো না কোনো স্কুলের সেরা ছাত্র বা ছাত্রী, সব বন্ধুরা একই। ওখানে কিছুটা স্বপ্নভঙ্গ হয়েছে যে আই অলওয়েজ ওয়ান্টেড টু বি লুকড অ্যাট। সো যেটা হচ্ছে যে সবাই তো এক, আমার একটা ডিসকারেজড হয়ে গেছি। তো ওই জায়গা থেকেই ইংরেজি সাহিত্য পড়তে গিয়ে আমার মনে হয়েছে যে আচ্ছা আমি এখানে চাইলে করতে পারতাম, টিউশন করতাম, নানান ব্যস্ততা ছিল, জীবনমুখী ব্যস্ততা যেসব, সেই সময়টা যতটুকু সময় পেতাম ডিপার্টমেন্টের পড়া তো পড়তাম, এই ফাঁকে বাংলা সাহিত্য নিয়ে তখনই আগ্রহটা আরও বেশি জন্মেছিল যে আমরা ইংরেজি নিয়ে এত বেশি যে পিরিয়ড ওয়াইজ আমরা পড়ছি এবং জানছি, মুখস্থ করতে হচ্ছে অনেক কিছু, অথচ আমাদের বাংলা সাহিত্যে এমন কিছু আছে যেটা আসলে এক জনম শুধু বইয়ের পাতা উল্টলেও শেষ হবে না। আমার তাই বোধ হয়। তো আর আমার ডিপার্টমেন্টের তো অনেক গুরুজন আছেন, আমার শিক্ষকেরা, প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী, কবির চৌধুরী, সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ডক্টর ফখরুল আলম। আমি 3জন স্যারেরই ডিরেক্ট ক্লাস করেছি। আচ্ছা। তো ওনারা তো বাংলাদেশের লেজেন্ডারি ব্যক্তিত্ব।
ফখরুল স্যারের সাথে আমার কাজও করা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে একটা বইয়ে কাজ করেছি। তো দেখে দেখে আমার যেটা হতো যে এখন আমার when I look back আমার মনে হয় যে আমি হয়তো বা ইজি পথটাই নিয়েছিলাম। আমার যেটা হয়েছে, আমি ইংরেজির প্রতি কিছুটা দুর্বলতাই ছিল, বা আপনাদের মতো যাদেরকে দেখতাম টেলিভিশনে মনে হতো যে সামডে আমি ওনাদের মতো করে কথা বলবো, কিংবা আমাকে মানুষ চিনবে, এরকমটা। আপনি কিন্তু অনেকের থেকে ভালো কথা বলছেন, আমার থেকে অনেক ভালো কথা আপনি ধন্যবাদ, বলছেন। অনেক কৃতজ্ঞতা। রুনিয়ার দায়িত্বটা আমি নিলাম না। অনেক কৃতজ্ঞতা। তো স্যারদের দেখে আমার যেটা হয়েছে যে অনুবাদের সাহসটা আমি করি, একটা দুটো নিয়ে যাই, দেখি কি হয়। কিন্তু আমার সবসময় মাথায় একটা বিষয় ছিল যে এটা মঞ্জু স্যার দেখবেন, এটা ফখরুল আলম স্যার দেখবেন, এটা মাথায় কাজ করতো। আর ভালোর তো আসলে শেষ নেই। ভালোর শেষ যখন আমি এখনো বইটা দেখি তখন আমার মনে হয় যে একটা শব্দ এদিক ওদিক করা যেত। আর আমি কিছুটা টেকনোলজিক্যালি চ্যালেঞ্জড বলা যায়, আমি একেবারেই অ্যানালগ বেবি। একে তো 90s-এর, তাছাড়া এক ধরনের নিজে থেকেই দূরে থাকতাম যে বই পড়বো, কিন্তু কিছুটা আতেলে ছিলাম বলা যায়। এখনও সেটার চর্চা ওভাবে করা হয় না, সোশ্যাল মিডিয়াতে আমি অতটা সরব না। 2 বছর ধরে ফেসবুক চালাই। তো আপনি ব্লেসড। এখন স্পয়েলড, এখন দেখি এসব খোঁজ খবর রাখি। মানে 2 বছরে যে বছরগুলো করেন ওটার কোটা কি মানে ফুলফিল করে না, ফেলছেন নাকি না I- সেরকম? I just upload photos, nothing else. আমার ফেসবুক দেখে কিছু বোঝার উপায় নাই, where I'm from and what I do and all. আপনি যে ট্রান্সলেটর, এটা বোঝার কোনো উপায় নেই। আচ্ছা, তো এটা একটা ব্যাপার। আর ইংরেজি আমার একরকম, ভাইয়া যেটা বললেন যে ছোটবেলা থেকেই আমাদের একটা কিছু চর্চাটা শুরু হয়, তো সেটার আমার চর্চাটা হয়েছিল যে আমার জার্নিটা খুবই একটু অদ্ভুত রকম জার্নি। আমি ক্লাস 8 পর্যন্ত একেবারে ফেল করা মেয়ে। ওকে। তো আমি ছিলাম একরকম পরিবারের কলঙ্ক, মানে আম্মা মায়ের দিত নিয়মিত যে তো সেখান থেকে ঢাকা ইউনিভার্সিটি, শুধু ঢাকা ইউনিভার্সিটি না, মানে আমার ছোটবেলার জার্নিটা অনেক বেশি আমাকে এখনো পুলকিত করে। ঢাকা ইউনিভার্সিটি এখন আমার কাছে ফিকে হয়ে গেছে। আমার মনে হয় আই হ্যাভ সিন এনাফ। তো আমি ক্লাস 9-এ প্রথম হয়ে যাই, বাহ। 10-এ ওঠার সময় আবার প্রথম হয়ে যাই। আর ম্যাট্রিক পরীক্ষা যখন দিয়েছি তখন কিশোরগঞ্জ জেলায় মানবিকে প্রথম গোল্ডেন এ প্লাস পাই। তো এটা ছিল আমার একটা বিশাল প্যারাডাইম শিফট ইন মাই লাইফ। তারপর আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, ইংরেজি সাহিত্য পড়েছি। তো তখন আসলে রুদ্রের সাথে পরিচয় আমার গানের মাধ্যমে। রুদ্র মানে আপনার হাতে যে বইটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, রুদ্র অ্যান্ড বিয়ন্ড। রুদ্র অ্যান্ড বিয়ন্ড, এটার ব্যাপারে বলেন। আমরা এটা নিয়ে সম্ভবত আপনার একটা আয়োজনও চলছে। জি, আলিয়াস প্রসেসে গতকাল একটা অনুষ্ঠান ছিল, ডিসকাশন আর কি। তো ওখানে শহীদুল্লাহ ফরাজি স্যার ছিলেন, আমাদের রফিকুল্লাহ খান স্যার ছিলেন, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর বন্ধু ছিলেন আমাদের সজল শঙ্কর স্যার। কিন্তু আসলে যেটা আসলে জানতে চাই, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ কেন প্রথম? আচ্ছা, আপনি আমাকে যে আপনি একটু আগেও যেটা বললেন না যে আপনাকে দেখেও মনে হয় যে আপনার ফিয়ার নেই, সো আই অলসো ফিল দ্যাট আমি কিছুটা ফিয়ারলেস। আর রুদ্র আমাকে অনুপ্রাণিত করে অনেক দিক থেকেই। আমার যেটা হতো, আমরা ছোটোবেলায় তো অনেক রকম ভাবি। তো আমার পরিবারে আমার বেড়ে ওঠাটা এমন ছিল যে আই ওয়াজ এ টম বয় অল মাই লাইফ। তো কিছুটা নিগৃহীত যে, তো তখন আমার যেটা, আমার একটাই এক্সাইল ছিল যে আমি বই নিয়ে বসে যাই বা এইসবের ভেতর ঢুকি। তো রুদ্রকে যখন আবিষ্কার করেছি গানের মাধ্যমে, যেটা বললাম যে গান শুনতাম অনেক, ভালো আছি ভালো থেকো এন্ড্রু কিশোরের গলায় শুনেছিলাম সিনেমার গান। তো তখন দেখলাম যে আচ্ছা, তসলিমা নাসরিন আছেন, মানে বেশ চমকপ্রদ। আমরা এবং স্টার, তারা কিন্তু তখন একদমই। তো আমার তো জন্মই হচ্ছে 90s-এ, যখন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ইতোমধ্যেই তার প্রয়াণ হয়ে গেছে। তো আমি হচ্ছে তখন রুদ্র সমগ্রটা পড়া শুরু করি। সেটাও আমার একজন শিক্ষক, প্রফেসর রুবায়েত ফেরদৌস, আমাদের বিশ্ববিদ্যালয়ের জার্নালিজমের শিক্ষক। তো স্যার আমাকে বইটা উপহার দিয়েছিলেন। স্যার কিন্তু খুব দুর্দান্ত কবিতা আবৃত্তি করেন। তো স্যার আমাকে দিয়ে, উনি হয়তো বা মানে পড়ো, আর বলেছে যে রিফান্ডেবল, কিন্তু এখন আমার ফেরত দেওয়া হয়নি বইটা। তো আমি বইটা নিয়ে পড়তাম, আর মনে হতো যে
why don't I start translating? Because আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে আমি কিছু ভাষার বুননটা দিতে পারি, শব্দের গাঁথুনিটা আমি কিছুটা শিখেছি স্যারদের থেকে কিংবা পত্রপত্রিকা পড়ে যেটা করতাম। তো আমরা এই যে শব্দের গাঁথনি, কারণ শুধু ট্রান্সলেশন মানে শুধু ভাষার মানে ট্রান্সলেট করা না, হয় না শুধুমাত্র এটা বঙ্গানুবাদ করা বা এই বিষয়টা আসলে কি সেটা না, বিষয়টা হচ্ছে আসলে ভাষা যখন আমরা ট্রান্সলেট করি তখন তার মাধুর্যতা যেটা থাকে সেটাকে আসলে তুলে আনতে জি, হয়। গতকাল তো এই আলোচনাগুলো করবো, কিন্তু তার একটা ছোট্ট Sure. একটা বিরতির প্রয়োজন। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি কিছুক্ষণের ভেতরে আমরা। সকালের বাংলাদেশ দেখছেন আপনারা, সবাইকে আবারও শুভ সকাল এবং আমন্ত্রণ। রুনি আছেন এমদাদ, এবং আমাদের সাথে আছেন দুজন চমৎকার মানুষ, আবু সাইদ এবং নাদিরা ভাবনা। তাদের কাজই হচ্ছে শব্দের গাঁথুনি নিয়ে এবং শব্দের জাদুকর দুজনেই। আমরা যেহেতু কথা বলছিলাম নাদিরার সাথে, এবং আমার মনে হয় যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আপনি যে ট্রান্সলেশনগুলো করছেন, এই যে গতকালে যে বুটেন এসে আপনাদের ডিসকাশন হয়েছে রুদ্র অ্যান্ড বিয়ন্ড, সেটা থেকে যদি আমরা কয়েকটা পংক্তি শুনতে পারি। জি, ধন্যবাদ আপনাকে। আমি বাংলাটাও পুরোটাই পড়ছি রুদ্রের প্রতি শ্রদ্ধা রেখেই। নির্দিষ্ট ব্যবধান, তোমার থেকে আমার মাঝের ব্যবধান শুধু একটি রাত, সুনির্দিষ্ট একটি দিন। তোমার থেকে আমার মাঝের ব্যবধান শুধু একটি ঘর, অলৌকিক এক শূন্যতা। তোমার থেকে আমার বুকের ব্যবধান এক করুণ চাঁদ, আগুন ঘষা আকাশটা। তোমার থেকে আমার চোখের ব্যবধান এক রম্য কাচ, কালো ফ্রেমের ব্যর্থতা। তোমার থেকে আমার পথের ব্যবধান এই বাতাসটুকু, ঘৃণ্যতম নিসর্গ। তোমার থেকে আমার মাঝের ব্যবধান ওই নীল হাসি, বিষণ্ণতার দুটি ঠোঁট। তোমার থেকে আমার মাঝের ব্যবধান শুধু তুমি, আমি, অমীমাংসিত তিনটি হাত। অসাধারণ, মানে সবসময় আমাকে খুব তাহলে টাচ করেছিল। ইংরেজিটা আমি করেছি সার্টেন ডিস্টেন্স। দ্য ডিস্টেন্স বিটুইন ইউ অ্যান্ড মি ইজ জাস্ট আ নাইট, আ সার্টেন ডে। দ্য ডিস্টেন্স বিটুইন ইউ অ্যান্ড মি ইজ জাস্ট আ হোম, আ হলো এমটিনেস। The distance between you and my heart is a lonely moon, the flaring sky. The distance between you and my eyes is a beautiful glass, dark rim depression. The distance between you and my path is just the air, a brutal nature. The distance between you and me is that blue smile, two melancholic lips. The distance between you and me is just you and me, three unsettled hands. অসাধারণ, মানে রুদ্রের মানে ইংরেজি ট্রান্সলেশনটা আমার কখনো আসলে এভাবে শোনা হয় নাই। মানে যদিও আমার কাছে বাংলাটা আমি বেশি রিলেট করতে পারলাম, ইংরেজিটারও যে মানে এটা যে কতটা শক্তিশালী এটা আসলে মানে এইভাবে না শুনলে বোঝা যেত না। আমরা আবু সাইদ ভাই আপনার কাছে আসতে চাই। আপনি তো আসলে অনেক কিছুই করেন, আমি দেখলাম যে গবেষণা নিয়েও যথেষ্ট সময় আপনার দিতে হয়, মানে এবং গবেষণাগুলো আমি দেখলাম যে একটা দুটো কাজ এটা খুবই ইউনিক, আমি এর আগে কখনো দেখি নাই। এই গবেষণার প্রতি তো যথেষ্ট সময় দিতে হয়, এবং কেউ কেউ বলে যে এটার ইন রিটার্ন যেটা আসে সেটা আসলে খুব একটা রিওয়ার্ডিং না। আমার কয়েকজন সাথে কথা বলে মনে হয়েছে, আপনার ক্ষেত্রে এটা কেমন? সেটা আসলে গবেষণা যারা করি বা আমরা যেটা প্যাশন থেকেই করি ভালোবেসে, বিশেষ করে আমার গবেষণার বিষয়টা হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে। তো মুক্তিযুদ্ধ নিয়ে প্রায় আমার 14-15 বছর ধরে নিয়ে কাজ করছি। বিশেষ করে মুক্তিযুদ্ধের ব্যাপারটা ছিল যে আমরা মুক্তিযুদ্ধের জনযুদ্ধ যে ব্যাপারটা ছিল, সাধারণ মুক্তিযুদ্ধে যে অংশগ্রহণগুলো ছিল সেগুলো নিয়ে আসলে আমাদের এখানে খুব একটা কাজ হয়ে ওঠে না। তো ওই প্রান্তিক মুক্তিযোদ্ধাদের বাসায় গিয়ে হয়তো আমরা ওই সব কথাগুলো নিতাম, তারপরে ওইগুলোকে কালেক্ট করে আমরা সংগ্রহ করে কাজটা করতাম। আর কিছু ছিল যে এটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময়, যেটা আমার একটা অন্যতম কাজ বলা যেতে পারে, সেটা হলো যে মুক্তিযুদ্ধের রেডিও। মানে ওই সময়ে মুক্তিযুদ্ধের রেডিও যে এত বড় একটা ভূমিকা ছিল, যেটা দ্বাদশ সেক্টর একটা বলা যেতে পারে।
তো বলা যেত না দ্বাদশ সেক্টরেই সেটা যেমন মানে মানুষকে উদ্বুদ্ধ করতো তাদের গানগুলো এবং সংবাদগুলো। তো আমার যে কাজটা সেটা শুধু ছিল যে বাংলাদেশে আমরা সবসময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সম্পর্কেই জানি যে এটা অনেক বড় রকম, অথবা বিবিসি সম্পর্কে জানি। তো এই কাজটা করতে গিয়ে আমি দেখলাম যে হ্যাঁ আমাদের ওই সংশ্লিষ্ট অনেক রেডিও এই বাংলাদেশি মুক্তিযুদ্ধের সময় অনেক অবদান রেখেছেন, বিশেষ করে আকাশবাণী বলা যায়, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র তো আছে, বিবিসি, ভয়েস অফ আমেরিকা। তো এই সবগুলোকে নিয়েই আমাদের এই মুক্তিযুদ্ধ রেডিওর এই কাজটা প্রকাশিত হলো। তো এটা একটা বড় রকমের আমরা একটা সংকলন করেছিলাম 400 পৃষ্ঠার উপরে। তো সেটার উপরে আমরা দেখতে পাচ্ছি না মুক্তিযুদ্ধ রেডিও, এটা একটা মুক্তিযুদ্ধ রেডিও। তো এটা পরবর্তীতে আমরা বই আকারে ওখান থেকে কিছু মানে নির্বাচিত করে এই বইটি প্রকাশিত হয়। তো এটা বেশ আলোচিত হয় বিভিন্ন জায়গায়। তারপরে হচ্ছে আমরা চিন্তা করলাম যে আসলে বিশ্বায়নে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে জনমত গঠন করার জন্য যে ভূমিকা রাখছিল কনসার্ট ফর বাংলাদেশ, এটা তো বিশাল রকম একটা ভূমিকা রেখেছিল। তো এই বইটা এরকম নিয়ে আসলে ওই কাজগুলোকে সঠিকভাবে তুলে ধরা হয়নি, মানে যতটুকু দেওয়া হয়েছে যেটা হচ্ছে যে আমরা হয়তো কিছু গবেষণা আছে, কিছু ফিচার আছে, হয়তো আমরা জানি যে কনসার্ট ফর বাংলাদেশ সম্পর্কে জর্জ হ্যারিসনের রবিশঙ্কর এর আয়োজন করছিল, কিন্তু এটার ভিতরে যে বিস্তার ছিল সেটার সম্পর্কে আমরা কাজ করি। আমার সঙ্গে একজন লন্ডন প্রবাসী প্রজিত দে সরকার, তো দুজন মিলে আমরা এই বইটি প্রকাশ করি। প্যান্ডেমিকের সময় আমাদের কাজটা শুরু হয়। তো আমরা 2000 ভাই আপনার বইটা আমার কাছে আছে, খুব অল্প করে কিছু বলবেন যেটা আমরা জানি না। কনসার্ট ফর বাংলাদেশ গানগুলো আমরা শুনেছি, যেহেতু একটা বই আছে আমার পড়ার সুযোগ হয়নি, আপনি কিছুক্ষণ আগে দিলেন, এমন কিছু বলবেন যেটা আমরা জানি না কিন্তু ইন্টারেস্টিং। যেটা হলো যে এখানে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, যেটা হলো যে কনসার্ট ফর বাংলাদেশ ওই সময় যেটা হচ্ছে যে জনমত গঠন করার জন্য যে ভূমিকা রাখলো, সেটা কিভাবে আয়োজনটা তারা অনুষ্ঠিত হলো, যে পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে যে জর্জ হ্যারিসনের যোগাযোগ হলো, সেই যোগাযোগ হওয়ার পরে পণ্ডিত রবিশঙ্কর জর্জ হ্যারিসনকে প্রস্তাব দিলেন যে আমার দেশে এত মানুষ মারা যাচ্ছে, অনাহারে থাকছে, শরণার্থীদের অজস্র, এইসব বেদনার কথা যখন তিনি জর্জ হ্যারিসনকে জানালেন, তো জর্জ হ্যারিসন এই শোনার পর তার ভিতরে একটা অন্যরকম যে ইচ্ছা জাগলো যে এরকম যদি আমরা কিছু একটা বিশ্বকে জাগানোর জন্য একটা করতে পারি। তো এই কনসার্টটা ছিল একবারে অনেক তারকা সম্পৃক্ত একটি কনসার্ট। হ্যাঁ, যে কনসার্টের ভিতরে মানে সেই সময়কার যে রক স্টার ছিল সবাই মোটামুটি এই কনসার্টে অংশগ্রহণ। তো এই বইটাতে আমরা সেটা তৈরি করছি। তো কয়েকটা ভাগে আমরা বিশ্লেষণ করছি, বিশেষ করে যেহেতু বইটা যেহেতু বহির্বিশ্বকে আমরা চিন্তা করেই করা হয়েছে, যেহেতু তারা তো বাংলাদেশ সম্পর্কে খুব কম জানে। তো আমরা প্রথম পার্টটা করেছি বাংলাদেশ সম্পর্কে, তারপরে কনসার্টটা কিভাবে এটা আয়োজন হলো এবং এটার ফলাফলটা কি। এটা তো কয়েকটা ভাষায় অনুবাদ হয়েছে। বইটি 4টে ভাষায় প্রকাশিত হয়েছে। তো বাংলা এবং ইংরেজি দুটো আমাদের স্বপ্ন 71 প্রকাশন থেকে বের হয়েছে। কলকাতা থেকে দ্বীপ প্রকাশ, ওরা আবার বাংলা ভার্সনটা প্রকাশিত করেছে। পেরু থেকে ওয়ার্ল্ডার আমাদের একজন বন্ধু আছে, তিনি একজন খুব ভালো রাইটার এবং ফিল্ম মেকার। তো উনি এইটার বিষয়ে খুব আগ্রহ হবে, বিশেষ করে কনসার্ট ফর নিয়ে ওদের বিশেষ একটা ফ্রেন্ড গ্রুপ আছে, সবাই ইন্টারন্যাশনালি রিলেট করতে পারে। এটা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়টা। যখন আমি প্রস্তাব করলাম যে এইরকম একটা বই, তো তারা এটা খুব আগ্রহ সহকারে এবং ওদের ভাষায় স্প্যানিশে এই বইটা অনুবাদ করলো। এবং ওইখানে আমি যেতে পারিনি, কিন্তু ওইখানে একটা বড় মেলাতে এই আয়োজনটা করছিল, প্রকাশনা উৎসব। তো অনেক মানুষ আসছিল, যেটা আসলে ওনারাও ভাবতে পারেনি যে এত আগ্রহ এই বিষয়টা নিয়ে আর কি। তো ওইটার পরে বাংলাদেশ তো এখন আমরা যদি চিন্তা করে দেখি যে আমাদের যারা আছেন বাইরে কাজ করছেন, সেখানে একটা আমাদের ইমিগ্রেন্ট যারা আছেন তাদের জন্য একটা ইন্টারেস্টের জায়গা তৈরি হয়েছে। তার পাশাপাশি এখন কিন্তু ভৌগোলিকভাবেও কিন্তু বাংলাদেশ একটা একটা চর্চিত একটা শব্দ। তো সেখানে যখনই বাংলাদেশের ইতিহাস নিয়ে কোনো কিছু হয়, তো অবশ্যই সেটাতে মানুষ তাদের ইন্টারেস্ট আসলে প্রকাশ করে। তো আমরা আরো বিস্তারিত গল্প করব, কিন্তু তার আগে প্রয়োজন ছোট্ট একটা বিরতি। সকালের বাংলাদেশ দেখছেন আপনারা, আমরা একটা বিরতি থেকে আবার ফিরে আসছি কিছুক্ষণের ভেতরে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর সকালের বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, এমদাদ সাথে আছে এবং আমাদের সাথে দুজন অতিথি আছেন, তরুণ লেখক আবু সাঈদ এবং নাদিরা ভাবনা। তাদের সাথে আমরা কথা বলছিলাম। ভাবনা, আপনার যে বইটা নিয়ে আমরা কথা বলছি, রুদ্র অ্যান্ড বিয়ন্ড, আপনার সাথে কথা হচ্ছিল গতকাল, কি অলিয়াস প্রসেস জানিয়েছে? অলিয়াস প্রসেসের যে ডিরেক্টর আছেন মিস্টার ফ্রাসোয়া, তিনি প্রোগ্রামটা যখন
আলোচনাটা শুরু করেন তখন শুরুতেই বলেছেন যে হি উড লাভ টু ট্রান্সলেট ইট ইন ফ্রেঞ্চ। Wow. তো এটার একটা অফিসিয়াল ঘোষণাই গতকাল হয়েছে, তো এটা আমার একটা বড় অর্জন না, না, নিশ্চয়ই যে অনেক বড় ইংরেজিটা অর্জন। একটা ভায়া, ইংরেজির মাধ্যমে ফ্রেঞ্চটা হতে পারে। এবং আমার আরেকটা সম্ভাবনা আছে তামিল হওয়ার, এটা অলরেডি কথা আপনার জন্য হয়েছে। শুভকামনা রইল। জি। আমরা চাই যে অনেক ধন্যবাদ। আমাদের রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ যত জায়গাতে ছড়িয়ে যাবেন, যতগুলো ভাষায় ছড়িয়ে যাবেন, সব জায়গায় তিনি আলোকিত হবেন। আলোকিত হবেন। শুধু ওখানকার রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ না, আমি চাই যে ট্রান্সলেশন নিয়ে আমাকে অনেক বলে ওয়াই ডোন্ট ইউ রাইট ইউর সেলফ। তো আমি বলি যে আসলে এত কিছু আছে, আমি যদি সমজদার হয়েই শুধু কাজ করি আমি তাতেই। এক প্রজন্ম এবং এবং আসলে ট্রান্সলেশন করাটা কিন্তু এর আগেও যেটা বলছিলাম শুধুমাত্র মানে ভাষা থেকে ভাষায় হয় না, মানে ভাষান্তরিত করা ইট না, এটার রিকোয়ার্স মধ্যে সেন্সিবিলিটি, হ্যাঁ ওই A sense সাহিত্য of understanding ভাবনাটা কিন্তু poetry. দরকার। হ্যাঁ আমাকে গতকাল শঙ্কর সজল স্যার বলছিলেন যে আমি তোমার মাঝে একজন রুদ্রকে দেখতে পাচ্ছি, যে রুদ্রকে অনুবাদ করে সে নিশ্চয়ই রুদ্রকে যাপন করেছে। অবশ্যই অবশ্যই তো অবশ্যই। সেদিক থেকে আমি আরো আমার পরবর্তীতে ইচ্ছা আছে আহমদ সফা, আবুল হাসান, Exactly. ওনাদের কবিতা তো নিয়ে। এই যে ধরেন আপনার যখন বইটা 4টা ভাষায় হয় না ট্রান্সলেট করা হচ্ছে, 4টা ভাষায় এটাকে আমরা পাচ্ছি, তার মানে কিন্তু আসলে আমরা 4টা জাতি সত্তা এবং সেই ভাষাভাষী যারা আছেন তাদের কাছে কিন্তু আসলে আমাদের লেখা আমাদের ভাবনাগুলোকে ওখানে পৌঁছে দিচ্ছে। তো ট্রান্সলেশনটা সত্যি আমার মনে হয় এখন ইটস ভেরি হাই টাইম যখন আমরা আসলে ট্রান্সলেশন আসলে ফোকাস করি। জি। তো কোথায় লিমিটেড হচ্ছে ট্রান্সলেশনটা, লিমিটেশনটা কি? লেখক হিসেবে আপনার কি মনে হয়, ট্রান্সলেটর হিসেবে আপনার কি মনে হয়? যদি আমি প্রথমে আবু সাইদ আপনাকে জিজ্ঞেস করি যে কেন যেটা হচ্ছে হচ্ছে আমাদের যে এত সমৃদ্ধশালী সাহিত্য, অবশ্যই। হ্যাঁ সব সাহিত্য যেগুলো হচ্ছে হয়তো বিদেশিরা মানে বাইরে যে যারা রাইটার আছে তারা হয়তো আমাদের এখানে যে রিসার্চ করে বা তাদের বই আমাদের বইগুলোকে তাদেরকে জানানো এবং তারা যদি এই বইগুলো পড়ে যদি তাদের ভাষায় তারা অনুবাদ করতো তাহলে হয়তো ওই জায়গাগুলোতে হয়তো বিশ্বমানের পাঠক আমরা তৈরি করতে পারতাম। তো আমাদের মনে হয় যেটুকু আমি মনে হয় যে আমরা ওই লেখকগুলোকে বা গবেষণার জায়গাগুলো থেকে অনুবাদ করার জায়গাগুলোর জন্য ওই লেখকদের ভালো ঠিক মতো আহ্বান করতে পারি না, বা আমাদের যে এত সমৃদ্ধ সাহিত্য তাদের কাছে সেটা আমরা তুলে ধরতে পারি না। তো এইটা মনে হয় যদি আমরা গবেষণা বা এটার জন্য ইন্টারন্যাশনাল যে কনফারেন্সগুলো হয় সেখানে আমাদের বাংলা সাহিত্য নিয়ে বা বাংলা সাহিত্যে যেসব লেখাগুলো আছে সেগুলো যদি কথা বলা যায় বেশি বেশি করে তাহলে হয়তো এই জায়গাগুলোতে আমরা একটা উত্তরণ করতে পারি। আসলে আমাদের বাংলা সাহিত্যের পদচারণা মনে হয় আন্তর্জাতিক মহলে খুব কম, যেটা আপনি বলেন যে ইংরেজি হচ্ছে একটা ভায়া, যেটার মাধ্যমে ভায়ার মাধ্যমে কিন্তু আমরা যাচ্ছি। আমরা যখন ওরান পামুক পড়ি আমরা কিন্তু আসলে আমাকে টার্কি কিন্তু যেতে হচ্ছে না, আমি একদমই রোড সাইড থেকে সাইলেন্ট হাউস নিয়ে প্রথমে পড়া শুরু করছি, তারপর তো আমি তার আমি লেখা যেটা প্রেমে পড়ে গেছি। সীমাবদ্ধতা মনে করি ইনসেন্টিভের অভাব। Okay. আমি ব্যক্তিগতভাবে রুদ্র করেছি, আমার প্রকাশক আমাকে অনেক সাহায্য করেছেন। তো এটা রিস্কি অনেকের জন্যে যে আমি এটাতে যাব অনুবাদ করে আমি পাবো কি, এটা একটা প্রশ্ন থেকে যায়। আর একটা ব্যাপার হচ্ছে জাতীয়ভাবে এই ব্যাপারটা অ্যাড্রেস করা। আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে বাংলা একাডেমি প্রজেক্ট হতে পারে, তাদেরকে আলাদা ওখানে- করে কোনো ট্রান্সলেশন সেন্টার নেই? সেন্টার আছে জি আছে, কিন্তু ওইভাবে কার্যকরিতা সক্রিয়- হয়ে ওঠে না। এতটা সক্রিয় না। আমি বাংলা একাডেমিরও কিছু কাজ করেছি এবং নুরুল হুদা স্যার আমাকে বলেন যে ইউ উইল ডু গুড, করো। কিন্তু এই যে করো বা আমি নিজ দায়িত্বে কতক্ষণ বাই করব, না, এটা খুবই- আমার তো ভাত খেতে হবে। এটা যৌক্তিক যে আপনি যেটা বললেন, মানে রাইটলি সেড যে আপনার তো একটা রিটার্ন থাকতে হবে, জি। মানে ইনসেন্টিভ অথবা মোটিভেশন তো থাকতে হবে। দিন শেষে আপনি যেটা বললেন অফকোর্স ভাত ভাত না খেতে খেয়ে আমি হবে, আমি কিভাবে একদম বাঁচবো, সরলভাবেই বললাম ভাত আপনার- খেতে হবে। হ্যাঁ, এটা অফকোর্স এটা উচিত এই রুদ্র জিনিসটাকে address সরলভাবে করা। বলতো ভাত খেতে তারপর যে হবে। ইন্টারন্যাশনাল যে যেমন সোয়াস ইউনিভার্সিটিতে যে ওখানে যে রিসার্চের উপর যে আমাদেরগুলো কাজ হয়, আমাদের এখানকার খুব বইয়েই আলোচনা হয় এখানে, যে আমাদের এই বইটা এটা ওখানে একটা তারা আলোচনার অংশ করেছিলেন। তো এখানে যেটা হয় যে ভালো ভালো বইগুলো তারা প্রতিনিয়ত কিন্তু করে, তো আমাদের ওই জায়গাগুলো কিন্তু খুব কম সীমাবদ্ধতা। এটা যেটা বললেন যে সরকারি বা বাংলা একাডেমির যে উদ্যোগ হওয়া উচিত ছিল বা করা উচিত এখনো, তাদের আসলে আরো বেশি যদি এগিয়ে আসতে পারে তাহলে তো ট্রান্সলেশনের জায়গাটা অনেক বেশি সমৃদ্ধ কারণ হবে। আমরা বুকার এখনো প্রাইজ, কিন্তু নোবেল কিছু- প্রাইজের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা এখনো গ্যাপ আছে কিছু আমাদের। অনুবাদক আছেন, ওনারা মিলে একটা কমিটি গঠন করতে পারেন। আমরা যারা ছোট আছি আমাদেরকে ডাকতে পারেন। জি। আমরা অনেকেই আছে প্যাশনেটলিও ট্রান্সলেট করতে চায়,
আমারও বন্ধুরা অনেকেই আছে দুইটা ভাষাতেই দক্ষ, তো আমরা অনেকেই আগ্রহী, আপনারা আমাদেরকে ডাকুন, শুধু আমরা যে আছি। গাইডলাইনটা দরকার জি, হয়তো, পথটা দেখানো পথটা দেখানো। এবং হচ্ছে ইন্সপায়ার করা। জি। আমরা একদম আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, কেন আপনাদের দুজনকে নিয়ে আসলে এত অল্প সময়ে কথা বলে শেষ করা সম্ভব না। আব্দুল্লাহ, মানে সাইদ ভাই, আপনি যদি শেষ কিছু একটা বলতে চান আমাদের শেষটা দর্শকদের হচ্ছে যে জন্য। আমার একটা নতুন বই আমরা জি। অনেকদিন ধরে কাজ করতেছি, সেটা হচ্ছে রিসেন্ট বের হবে, প্রথমত তো দিল্লি থেকে প্রকাশিত হবে। সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু, ব্রিটেন এবং বাংলাদেশ, এই বইটা নিয়ে। সেটা হচ্ছে ব্রিটিশ মিউজিয়ামে অনেক বঙ্গবন্ধুর নিয়ে অনেকগুলো ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টগুলো আমরা সংকলিত করেছি। সরি। না, 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 নিশ্চয়ই। হ্যাঁ, তো তো সেই বইটা আমরা খুব রিসেন্ট প্রকাশিত হবে, বাংলাদেশেও স্বপ্নক্ষেত্র থেকে প্রকাশিত হবে, এতে বইটা নিয়ে আমরা কাজ হচ্ছে। এছাড়া আর হচ্ছে যে আমি চাই যে বাংলাদেশের যে সাহিত্য বা বাংলাদেশের যে কাজ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ হোক, সেটা যেন বহির্বিশ্বে প্রচার করা বা বহির্বিশ্বে ছড়িয়ে দেওয়া। এই জন্য যেমন আমাদের কর্তব্য, জাতীয়ভাবে জাতীয় প্রতিষ্ঠানগুলোতে কর্তব্য, সেই কাজটা যেন করতে পারে। না, আমরাও সেরকমই প্রত্যাশা করি। নাদিরা, আপনার কাছে সর্বশেষ জানতে চাবো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা অল্পের ভেতরে যদি বলেন, আপনার আমি ফিউচার। কারেন্টলি আসিফ ইকবাল ভাইয়ের সাথে একটা পডকাস্টের আমরা আয়োজন করেছি, যার নাম হচ্ছে অ্যাচিভ উইথ আসিফ। ভাইয়া তো দুর্দান্ত সব দিক থেকেই দুর্দান্ত। পলিম্যাথ একজন, তো আমি তার ছায়াতলে আছি একরকম। ভাইয়া সব কিছু করছেন, আমি একটু দেখে দিচ্ছি যে ঠিকঠাক, ঠিকঠাকও না, মানে আপনি এই help প্রোগ্রামটা করছেন নিয়ে পুরো। আমি অনেক এক্সাইটেড। আমরাও সেই প্রোগ্রামটা নিয়ে এক্সাইটেড। প্রোগ্রামটা আসলে বিকজ তিনি তো একটা মাল্টি ডাইমেনশনাল একজন পার্সোনালিটি, জি, অনেক কিছু তার কাছ থেকে শেখার আছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে এই সকালবেলা সময় দেওয়ার জন্য। যে আমি আসলে রুদ্রতেই বুধ, ধন্যবাদ। আর আমি রুদ্রর গানের দুটো লাইন দিয়েই শেষ করতে চাই। আমরা যেটা করছি, আমরা আপনার গান শুনতে শুনতে বিদায় নিব। বিদায় নেব। তার আগে আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি, যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ, এবং আমরা প্রত্যাশা করি আপনাদের দিনটা যেন অনেক সুন্দর হয়। বিদায় নিচ্ছি আমি। আবারও শুভ সকাল। আপনার গানে সবাইকে ধন্যবাদ। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। হে